সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি সারা মেহজাবিন। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। শুরুতেই বাজেট নিয়ে জানবো বিস্তারিত এবং বিশেষ এই আয়োজনে এ পর্যায়ে স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন শাহাদাত। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শিরোনামে শুনছিলেন বাজেট ঘোষণা হয়েছে। বাজেট নিয়ে আমাদের সংবাদ আছে, সব কিছু জানিয়ে দিব আপনাদেরকে। শুরুতেই জানাচ্ছি একটি সংবাদ। বাজেটের মূল সংবাদটি জিডিপির বিভ্রান্তিতে নয়, টেকসই অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয় নিয়ে 2025-26 অর্থ বছরের বাজেট দিল অন্তর্বর্তী সরকার, যার আকার 7,90,000 কোটি টাকা। বাজেট ঘোষণায় অর্থ উপদেষ্টা বলছেন, উচ্চ প্রবৃদ্ধির ধারণা থেকে সরে এসে সামগ্রিক উন্নয়ন ধারণা প্রতিষ্ঠা করতে চায় তার সরকার। তার আশা, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে স্থিতিশীলতা ফিরবে সামগ্রিক অর্থনীতিতে। নির্বাচিত সরকার না থাকায় বহু বছর পর সংসদের বাইরে বাজেট ঘোষণা হলো এবার। প্রবৃদ্ধির উচ্চাভিলাষ নাকি অর্থনৈতিক স্থিতিশীলতা? স্বৈরাচারী সরকার হেঁটেছে যে পথে, তার ঠিক উল্টো পথে অন্তর্বর্তী সরকার। প্রবৃদ্ধির মোহ নয়, বরং সামগ্রিক উন্নয়ন ধারণাকে সামনে রেখে দেয়া হলো নতুন অর্থ বছরের বাজেট। দীর্ঘ 16 বছর পর সংসদের বাইরে এলো বাজেট ঘোষণা। বিকেল 3টায় পুরো দেশের চোখ টেলিভিশনের পর্দায়। অর্থনীতি শিক্ষক ডক্টর সালেউদ্দিনের প্রথম বাজেট। রাষ্ট্রের আয় ব্যয়ের পরিসংখ্যানটা এবার কিছুটা ছোট আগের বছরের চেয়ে, আকার 7,90,000 কোটি। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য 5.5%, আর মূল্যস্ফীতির লক্ষ্যকে রাখা হয়েছে 6.5%-এর ঘরে। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। বাজেট ব্যয়ের 5,64,000 কোটি টাকা আসবে রাজস্ব খাত থেকে। এনবিআর এর উপর দেওয়া হয়েছে 4,99,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। 2,26,000 কোটি টাকার যে বাজেট ঘাটতি থাকছে তা মেটানো হবে দেশি বিদেশি উৎস থেকে। সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এই বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। অর্থ উপদেষ্টার আশা, নোবেলজয়ী প্রফেসর ইউনূসের 3-0 ধারণার মাধ্যমে উন্নত হবে মানুষের জীবনযাপন, দূর হবে বৈষম্য, যেখানে থাকবে না দারিদ্র্য, বেকারত্ব কিংবা কার্বন দূষণ। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। বাজেটে ধারণ করা হয়েছে জুলাই বিপ্লবের চেতনা, রাখা হয়েছে বিপ্লবে আহত এবং নিহতদের পরিবারের জন্য বিশেষ সহায়তা। প্রশমিত করে শিল্প খাতে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের যে চ্যালেঞ্জ নিয়ে দায়িত্বে এসেছিল অন্তর্বর্তী সরকার, তার সবচেয়ে বড় পরীক্ষা এই বাজেট। এই সংসদের বাইরে থেকে সেই পরীক্ষায় কতটা সফল হতে পারবে সরকার, তার উপর অনেকটা নির্ভর করছে অর্থনীতির ভবিষ্যৎ। সরকার বলছে বাস্তবায়নযোগ্য, তবে বিশ্লেষকরা বলছেন কাজটা সহজ নয় মোটেও। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে দেওয়া হয়েছে 4,99,000 কোটি টাকার বিশাল দায়িত্ব। করমুক্ত আয়ের সীমা থাকছে আগের মতো। এদিকে করমুক্ত থাকছে জুলাই অভ্যুত্থানের আহতদের, তাদেরকে রাখা হয়েছে করমুক্ত, তাদের আয়ের উপর কোনো কর দিতে হবে না। বিস্তারিত জানাচ্ছেন মোরসালিন হক জুনায়েদ। অর্থনীতিতে স্থবিরতা, বেসরকারি খাতে বিনিয়োগ খরা, আছে সংস্কার ইস্যুতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং সরকারের মুখোমুখি অবস্থান। সরকারের কিচ্ছু সাধন নীতি চলমান থাকায় উন্নয়ন প্রকল্পের গতি কিছুটা স্লথ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আগামী অর্থ বছরে রাজস্ব আদায় লক্ষ্য 5,64,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে যা 46,000 কোটি টাকা বেশি। অথচ 2024-25 অর্থ বছরের 10 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে 71,000 কোটি টাকা।
আসছে অর্থবছরে ব্যক্তি কর সীমা অপরিবর্তিত রাখা হয়েছে, তবে পরের 2 অর্থবছরে 25,000 টাকা বেড়ে করমুক্ত আয়ের সীমা হবে 4.25 লাখ টাকা। গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান 2024-এ আহত জুলাই যোদ্ধাদের আগামী বছর কর দিতে হবে না, তবে পরবর্তী 2 করবর্ষে এই সীমা হবে 5.25 লাখ টাকা। কর আহরণের মধ্য দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশল তৈরি করা হয়েছে। আসছে বছর রাজস্ব আদায় বাড়াতে নতুন করদাতাদের কাছ থেকে ন্যূনতম 1,000 টাকা কর নেওয়া হবে। পুঁজিবাজারে অংশীদারিত্ব বাড়াতে লিস্টেড ও নন লিস্টেড কোম্পানির কর হার বাড়িয়ে 7.5% করা হয়েছে। পুঁজিবাজারে মধ্যস্থতাকারী মার্চেন্ট ব্যাংকগুলোর কর হার 10% কমানো হয়েছে। রাজস্ব আদায় বাড়াতে কিছু খাতকে করা হচ্ছে আওতামুক্ত। এর মধ্যে আছে কৃষি, প্রান্তিক খামারি ও উদ্যোক্তা এবং বেসরকারি চাকরিজীবীদের 5 লাখ পর্যন্ত আয়। এছাড়াও জটিল কিছু চিকিৎসা খরচও থাকছে করের আওতামুক্ত। তবে যেসব কর অব্যাহতি সুবিধা চলতি জুনে শেষ হবে, সেগুলোর মেয়াদ আর বাড়ানো হবে না। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। বাজেটে রাখা হয়েছে শুল্ক কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব। উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংলাপ প্রসঙ্গ। প্রস্তাব করা হয়েছে বিভিন্ন পণ্যে আমদানি এবং সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার বা আংশিক কমানোর। জন্মসূত্রে বাংলাদেশি হয়েও পরবর্তীতে নাগরিকত্ব ত্যাগকারী দেশে অর্জিত সম্পদ পাচার করলে শুল্ক ও জরিমানার বিধানও রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। প্রতি অর্থবছরেই ব্যর্থ হয় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন, তবুও জুলাই ঘুরে আসে জুন, নির্ধারিত হয় নতুন টার্গেট। বিদ্যমান কর কাঠামো যৌক্তিক করা এবং অবারিত সময়ের জন্য কর অব্যাহতি নিরুৎসাহিত করে যে রাজস্ব ঠিক হলো, তার বাস্তবায়ন কৌশল কতটা সফল হবে সেটি এখন দেখার অপেক্ষা। মুস্তারিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে জানিয়ে দেব মানুষের সবচেয়ে বড় আগ্রহ, যেটিতে কি পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে। কারণ বাজেট ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়, বাজেট আসলেই যেন দাম বেড়ে যাচ্ছে। আসলে সেই ধরনেরই একটি বিষয়, সেই ধরনের বিষয় ঘটেছে এবারের বাজেটেও। বেশ কিছু পণ্যের দাম বাড়তে যাচ্ছে, আমি সেটি জানিয়ে দিতে চাই আপনাদের। আমরা যদি দেখি, শুরুতেই দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে যেই বেশ গরম পড়ছে এবং সামনে কোরবানির ঈদ, সেই কোরবানির ঈদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া রেফ্রিজারেটরের দাম বাড়তে পারে, কারণ এই পণ্যটি উৎপাদনে যে ভ্যাট অব্যাহতি সুবিধা কমানো হয়েছে। এয়ার কন্ডিশনারের ক্ষেত্রেও একই পরিস্থিতি হবে। মোবাইল ফোনের দাম বাড়বে, কারণ মোবাইল ফোন উৎপাদনের যেই ভ্যাট সেটি 2% থেকে বাড়িয়ে 2.5% করা হচ্ছে। বাস ট্রাকের ব্যবসা যারা করছেন, সেই বাস ট্রাকের যে বডি বা কাঠামো তৈরিতে ভ্যাট বাড়ছে, 5% ভ্যাট আরোপ করা হয়েছে। তার মানে এই ব্যবসা যারা করতে যাচ্ছেন বা চিন্তা করছেন, তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। সুতা আমদানিতে বা সুতা তৈরিতে, যে টেক্সটাইল খাতে যে সুতা, সেই সুতা তৈরিতে প্রতি কেজি সুতার উপর যে কর, সেই করের হার বাড়ানো হচ্ছে। সেই 3 টাকা থেকে সেটি করা হচ্ছে 5 টাকা। সেক্ষেত্রে আমাদের যেই বস্ত্র খাতের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। হেলিকপ্টার আমদানিতে টেবিলওয়্যার এবং কিচেন আইটেম যেগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্লাস্টিকের যেসব টেবিলওয়্যার, কিচেনওয়্যার বা গৃহস্থালী পণ্য, সেগুলোর উপর ভ্যাট বাড়ছে 7% হারে। হেলিকপ্টারের কথা বলছিলাম, যারা হেলিকপ্টার কিনতে চান বা হেলিকপ্টারে ব্যবহার করতে চান, তাদের জন্য খরচ বাড়বে, কারণ আমদানিতে শুল্ক বাড়ছে 10%। এর বাইরে বিদেশি চকলেট যারা বেশি ব্যবহার করেন বা বেশি খেতে পছন্দ করেন, তাদেরকে অনেক বেশি দাম দিয়ে চকলেট কিনতে হতে পারে, কারণ চকলেটের আমদানিতে যে শুল্ক, সেটি $4 থেকে বাড়িয়ে $10, অর্থাৎ প্রায় 3 গুণ বাড়ানো হয়েছে। গ্রানাইট মার্বেলের যেই মূল্য, সেটিরও দাম বাড়বে, কারণ আমদানির সম্পূরক শুল্ক, এটি আমদানিতে সম্পূরক শুল্ক 20% থেকে 45% করা হয়েছে। আমরা যদি দেখি, মোটর আমদানিতে দাম বাড়বে, কারণ ভ্যাট এখানে 15 গুণ বাড়ানো হয়েছে এটির আমদানি শুল্ক। এর বাইরে কসমেটিক্স, খেলনা, রড, স্ক্রু, নাট বল্টু, ইলেকট্রনিক্স, বিভিন্ন হার্ডওয়্যার, এর সব কিছুরই দাম বাড়ছে। প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস, বাটি, প্লেট, এই পণ্যগুলোর দাম বাড়বে। তামাক বীজের দাম বাড়বে। মোটরসাইকেল এবং সাইকেলের যে যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশ কিনতেও কিন্তু বেশি খরচ করতে হবে মানুষের। গর্ভবতী এবং দুগ্ধপানকারী যে শিশুরা রয়েছে, তাদের যে ফুড সাপ্লিমেন্ট রয়েছে, তার দাম বাড়তে পারে। বেভারেজ আইটেমের দাম বাড়বে। দরজার তালার দাম বাড়তে পারে। দর্শক, দাম কি পণ্যের দাম কমতে পারে, এবার কিছু সুখবর আপনাদেরকে দিচ্ছি। সেই দাম কমার তালিকা রয়েছে শুরুতেই আইসক্রিম। এই গরমে আইসক্রিম খেয়ে যদি আপনি আপনার মনটাকে শান্ত করতে চান, তাহলে আপনার জন্য সুখবর আছে, কারণ আইসক্রিমের উপর সম্পূরক শুল্ক 5% কমানো হচ্ছে। বাস, মাইক্রোবাসের ব্যবসা যারা করতে চান, নতুনভাবে কিনতে চান, তাদেরকে জন্য বেশ ভালো খবর নিয়ে এসেছেন অর্থ উপদেষ্টা। এবং অর্থ উপদেষ্টা বলছেন যে এখানে
আমদানি শুল্ক কমবে অর্ধেক এবং সম্পূরক শুল্ক অর্ধেক কমে আসবে, অর্থাৎ 10%, 20% থেকে 10% চলে আসতে পারে। চিনির আমদানি শুল্ক কমছে, চিনির যে টন প্রতি যেই শুল্ক রয়েছে এখন 4,000 টাকা, 4,500, সেটি 4,000 টাকা চলে আসবে। সেক্ষেত্রে চিনি তৈরি খাদ্যদ্রব্যের দাম কমতে পারে, লবণের দাম কমতে পারে, ক্রিকেট ব্যাটের দাম কমতে পারে, সিরিজ কাগজ, মাখন, পোড়ামাটির প্লেট, পচনশীল উৎপাদনে তৈরি গ্লাস প্লেট, বাটি সহ বেশ কিছু পণ্যের দাম এবারের বাজেটে কমানো হয়েছে। দর্শক, বাজেট নিয়ে সাধারণ মানুষের কেউ আশাবাদী, কেউ আবার শঙ্কার কথা জানাচ্ছেন। তবে সবার আশা আগামী অর্থ বছরের বাজেট যেন বাস্তবমুখী হয়। আমাদের করের টাকা দিয়ে যেন সবাই সুসমান বন্টন করতে পারি, সবকিছু বাজার যেন নিয়ন্ত্রণে থাকে। আমরা গরিব হিসাবে যদি দ্রব্যের দাম একটু কম থাকে, আমাদের গরিব আমরা এটা যথেষ্ট। বাজেট ছোট হইলেও, ছোট পরিসরে হইলেও এই বাজেটটা যদি যথাযথভাবে প্রয়োগ হয় বাংলাদেশে, তাহলেই সকল সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। যাতায়াত ব্যবস্থার অতিরিক্ত ভাড়া সেগুলো কমাবে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে দেখা যায় আমরা গরিব মানুষ হয়েও অনেক জিনিস কিনতে পারছি না, আমরা অসহায়। এই বাজেটের টাকাটা যেন সঠিকভাবে সঠিক পথে খরচ হয় সেই আশা আমরা ব্যক্ত করি। আগে সরকার বলেন যা আছে বাংলাদেশের সবসময় দুর্নীতিতে জর্জরিত প্রত্যেকটা খাতে। আমরা আশা করব অন্তত এই বাজেটটাতে শুরু হোক, যাতে যা ঘোষণা করা হয়েছে কোনো খাতে যাতে দুর্নীতি না হয়। বিশেষ করে শিক্ষা খাত এবং যেখানে আমাদের শিক্ষা অর্থনীতি বিষয়গুলোকে তদারকি করে যেখানে আমাদের মানুষের যে জীবনযাত্রার মানটা উন্নত হয়, আমরা এক জায়গায় বেশি দেবো এক জায়গায় কম দেবো, এটা যেন না হয়। দর্শক, সাধারণ মানুষের ধারণা শুনছিলাম, তারা আসলে বাজেট নিয়ে কি চিন্তা করছেন এবং বাজেট থেকে তাদের প্রত্যাশা। এবারে আমরা বিশেষজ্ঞের মতামত জানতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ মাজেদুল হক। ডক্টর মাজেদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই সন্ধ্যার সংবাদে। নিউজ 24-এর সংবাদে আপনি সময় দিয়েছেন। আপনাকে শুরুতেই যেটি জানতে চাইবো যে এই বাজেটটাকে সরকার বলছে, অর্থ উপদেষ্টার ঘোষণায় আমরা যদি দেখি, বাজেট ঘোষণায় তিনি বলছেন সামগ্রিক উন্নয়নের গুরুত্ব দেওয়া হচ্ছে। সেটা আগের যে সরকারের ধারণা সেখান থেকে বের হচ্ছে। বাজেটের যে দর্শন সরকারের, এই দর্শনটা আসলে আমাদের জাতির উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? জি, খুব ভালো একটা আলোচনায় আমাকে ডেকেছেন। যা হোক, আজকে যে বাজেটটা ঘোষণা করা হলো, সেই বাজেটটা জনবান্ধব কিনা, জনকল্যাণমূলক কিনা এবং এটা কল্যাণ রাষ্ট্র তৈরি করবে কিনা, এটা নিয়ে কিন্তু সবার মাঝেই একটা প্রশ্ন রয়ে গেছে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, বাংলাদেশের অর্থনীতি যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে 3 বছর ধরে, আপনার বিনিয়োগ আসতেছে না, অর্থনৈতিক যে গতি, সেই গতিটা একটা মন্দাভাব চলে এসেছে এবং অর্থনীতিতে যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে এখন উচ্চ বেকারত্ব এবং উচ্চ মূল্যস্ফীতি এবং নিম্ন প্রবৃদ্ধি। তাহলে এই অর্থনীতিটাকে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এখন স্থবিরতার ভিতরে চলে এসেছে। এর মাঝে সরকার যে আজকে বাজেট ঘোষণা করলো, সেই বাজেটটা সরকার বলছে যে আমরা প্রবৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছি না, আমরা গুরুত্ব দিচ্ছি, আমরা সামগ্রিক কল্যাণকে আমরা গুরুত্ব দিচ্ছি। কিন্তু বাজেটটা আসলে আসে গণমানুষের জন্য, সব শ্রেণীর মানুষের জন্যই কিন্তু বাজেট আসে। তাহলে বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে কিন্তু আমি একটা সেক্টরে যদি আমি বলি যে 86% মানুষ অনানুষ্ঠানিক খাতে কর্মরত রয়েছে। আচ্ছা, বাংলাদেশে যে উচ্চ বেকারত্ব, উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে বিগত 3 বছর ধরে, সেটা কিন্তু এই যে অনানুষ্ঠানিক খাতে যারা কর্মরত রয়েছে তাদের যে মজুরি হার, এবং সেই মজুরি হার কি বেড়েছে? মূল্যস্ফীতির তুলনায় মোটেই বাড়ে নাই। এবং তাতে করে কি হয়েছে? অনেক মানুষ কিন্তু বছরের পর বছর গরিব হয়ে গিয়েছে এবং খাদ্য মূল্যস্ফীতির কারণে অনেক মানুষ অতি দরিদ্র হয়ে গেছে। এবং যেটা দেখা গেছে যে বিশ্বব্যাংক বলছে যে 2025 সালে খাদ্য মূল্যস্ফীতি উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে 30 লাখ মানুষ অতি দরিদ্র হয়ে যাবে। তাহলে বিশ্বব্যাংকের যে প্রজেকশন দিয়েছে, যে প্রাক্কলন বিশ্বব্যাংক যেটা করলো, সেই অনুযায়ী বাজেটটা কি আসলে আমরা
যে সুষম বাজেটের যে আপনি সাধারণ মানুষ কি জানতে চাই, আসলে সাধারণ মানুষ বাজেট নিয়ে কি আশা করে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ আশা করে যে গণদ্রব্যের যে দামটা সেটা যেন নিম্নমানের হয়, সেটা যেন একটা সহনীয় লেভেলে থাকে। সাধারণ মানুষ আশা করে যে শিক্ষা খাতে এবং চিকিৎসা খাতে সে কত কি সুবিধা পাচ্ছে। সাধারণ মানুষ জানতে চাই করের বোঝাটা তার উপরে কতটুকুনি বর্তাইছে। সাধারণ মানুষ জানতে চাই বাজেটের স্বচ্ছতাটা কি, বাজেটের ব্যয়টা কতটা স্বচ্ছ, সেই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ জানতে চাই। কিন্তু একটা কথা, জনাব মাজেদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে আমাদের অর্থনীতিবিদ মাজেদুল হকের কাছ থেকে বাজেট নিয়ে প্রতিক্রিয়া। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের সহকর্মী সারার কাছে। শাহাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজেটের কাঠামো আগের সরকারের বাজেটের মতোই রয়ে গেছে, গুণগত কোনো পরিবর্তন হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 2025-26 অর্থ বছরের বাজেটের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন তিনি। বলেন, বাজেটের আকার আরো ছোট হওয়া দরকার ছিল। অনেকটা সেই জায়গা থেকে একটা বেরোতে পারেনি। এই বাজেটের আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত। তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, যে সুদের হার, সুদটা কম পেমেন্ট করতে হবে, তো সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই। আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার জিডিপির 12.7%। সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসনে 3,16,218 কোটি টাকা। সবচেয়ে কম শিল্প অর্থনৈতিক সেবা খাতে 4,272 কোটি টাকা। পরিচালন সহ অন্যান্য খাতে বরাদ্দ 5,60,000 কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,45,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিবার বাড়লেও দেশের ইতিহাসে এই প্রথম কমেছে বাজেটের আকার। বরাদ্দে অপচয় রোধ, দুর্নীতি কমিয়ে দেশের অর্থনীতির গতি ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে মানুষকে স্বস্তি দিতে চায় অন্তর্বর্তী সরকার। তাই বাজেট বণ্টনেও করা হয়েছে চুলছেরা বিশ্লেষণ। বাংলাদেশ টেলিভিশনে দেয়া বাজেট বক্তব্যে জনপ্রশাসন খাতে 3,16,218 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা, যা মোট বাজেটের 23.5%। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে 44,895 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন, যা মোট বাজেটের 5.7%। এর পরপরই আছে প্রতিরক্ষা খাত। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 40,898 কোটি টাকা, মোট বাজেটের যা 5.2%। জনগণের জীবনযাত্রায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 33,603 কোটি টাকা, যা মোট বাজেটের 4.3%। শিক্ষা ও প্রযুক্তি খাতে 1,10,658 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা, যা মোট বাজেটের 14%। এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে 501 কোটি টাকা। এ খাতে বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে 41,904 কোটি টাকা, যা মোট বাজেটের 5.3%। সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে 45,766 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা, মোট বাজেটের যা 5.7%। গৃহায়ণ খাতে 5,110 কোটি টাকা বা 0.7% বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে মোট বাজেটের 0.8% বা 6,540 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 22,520 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা, মোট বাজেটের যা 2.9%। কৃষি খাতে মোট বাজেটের 5.9% বা 46,268 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। শ্বেতপত্র কমিটির থেকে শিল্প অর্থনৈতিক সেবা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 0.5% বা 4,272 কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 71,344 কোটি টাকা, যা মোট বাজেটের 9%। উৎপাদন ও
অব্যাহত থাকা। এবারের বাজেটে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ খাত, নারী ও শিশুর কল্যাণ, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ বরাদ্দ থাকছে। এছাড়া সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এছাড়া বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধিরও প্রস্তাব করেন তিনি। অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্রে বলা হয়েছে, বিগত 15 বছরে দেশে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট হয়েছে প্রায় 2,80,000 কোটি টাকা, যা দেশের অর্থনীতি নাজুক অবস্থায় পড়ার ক্ষেত্রে অন্যতম কারণ। তাই অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বিগত সরকারের এসব প্রবণতা থেকে বের হয়ে এসে একটি কার্যকর বাজেট বাস্তবায়ন করা, যার মাধ্যমে আসবে স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। এবারে বাজেটে জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্নকে ধারণ করা হয়েছে, লালন করা হয়েছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র। বাজেট ঘোষণায় এসব কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অভিযোগ করেন আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট করেছিল আওয়ামী লীগ সরকার। জানান অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার সোমবার তাদের প্রথম বাজেট পেশ করল। অর্থ উপদেষ্টা জানান, অভ্যুত্থানের স্বপ্নকে ধারণ করে মানুষের জীবনমানের উন্নয়ন করতেই এই বাজেট। এই স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি। বলেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায় অন্তর্বর্তী সরকার। ফিরিয়ে আনতে চায় অর্থনৈতিক স্থিতিশীলতা। বিগত সরকার আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট করেছিল, এমনকি গোপন রেখেছিল আর্থিক খাতের প্রকৃত অবস্থা। 1.5 দশকে দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের তাসপ্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। অর্থ উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো সুষ্ঠু নির্বাচন করা। তাই নির্বাচনী ব্যবস্থার সংস্কারকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। বলেন, জুলাই বিপ্লব দেশকে সঠিক পথে পরিচালিত হওয়ার বিরল সুযোগ তৈরি করে দিয়েছে। তাই নিশ্চিত করতে হবে বিজয়ের সুফল। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিভক্তি নয়, আগামী দিনের রাজনীতি হবে ঐক্যের উপর ভিত্তি করে, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই সনদের মাধ্যমে সবাই মিলে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করবে। সোমবার বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতীয় ঐকমত্য তৈরি এবং রাষ্ট্র সংস্কার ইস্যুতে জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে 33টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে এবার শুরু হলো দ্বিতীয় পর্যায়ের আলোচনা। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সবার অংশগ্রহণে প্রথম পর্যায়ের সংলাপ সফল হয়েছে। কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন এবং শুধু ওনাদের সঙ্গে কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে। অধ্যাপক ইউনূস বলেন, সংলাপের দ্বিতীয় পর্যায়ে চেষ্টা করা হবে ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনাগুলোর সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে একমতে আনা। তৃতীয় পর্বের আমি যতদূর বুঝছি যে এই আলাপটা নিয়ে যেটুকু
তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো। দ্বিতীয় দফা সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ পূর্ণাঙ্গ রূপ পাবে বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সবাই যদি আমরা বসি নিশ্চয়ই একটা ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সেটা মহান। এবার স্যাভলন কোরবানির হাট আপডেট। ঈদ ঘনিয়ে এলেও এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট। হাটে গরু থাকলেও ক্রেতার সংখ্যা কম। বিক্রেতারা বলছেন ঈদের 2 দিন আগে থেকে পুরো জমজমাট হয়ে উঠবে। এদিকে গরুর দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। সংবাদের সময় হলো আরো একটা বিরতির। সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায় সন্তুষ্ট হলেও ফাঁসি দ্রুত কার্যকরের দাবি পরিবারের। এই মামলার বাকি 6 আসামির যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামির 50,000 টাকার জরিমানা আদেশ বহাল আছে। দুর্নীতির মাধ্যমে 2 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সূত্রে জানা যায়, সরকারি চাকরিরত থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে সাবেক আইজিপি নূর মোহাম্মদ 1 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছে। এদিকে গবেষণার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়েছে সংস্থাটি। দুদকের এনফোর্সমেন্ট টিম প্রায় 3 ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানিয়েছে। সময় হলো আরেকটি বিরতির। আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবার জানাবো খেলার সংবাদ। আবারও দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ইংল্যান্ড থেকে ঢাকায় মিস্টার চৌধুরী জানান, দেশে এসে বেশ আনন্দিত তিনি। হামজাও তার বাবা মাকে এয়ারপোর্টে সাদরে বরণ করে নিয়েছে বাফুফে। আবারও দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী। হামজার সঙ্গে দেশে এসছেন তার বাবা মাও। বাফুফে সাদরে বরণ করে নেন পুরো পরিবারকে। তার আগমন উপলক্ষে সকাল থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন ভক্ত ও গণমাধ্যম কর্মীরা। তবে বাফুফের 2 কর্তা গণমাধ্যমের সামনে না এনেই মিস্টার চৌধুরীকে নিয়ে সোজা চলে যান জাতীয় দলের ক্যাম্প হোটেল ইন্টারকন্টিনেন্টালে। 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ, একই দিন ঢাকায় পা রাখবেন সমিত সোম। এরপর 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে অভিষেক হওয়ার সম্ভাবনা হামজা সমিতের। একই মাঠে শিষ্যদের নিয়ে অনুশীলন চালাবে কোচ হাভিয়ার কাবরেরা। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।